আসসালামু আলাইকুম, সকলকে সাদর আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমরা দুজন, আমি তাহসিনা ইয়াসমিন, আমি খায়রুল বাশার। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনাম। বৃহস্পতিবার খুলে দেয়া হচ্ছে আশুলিয়া অঞ্চলের কারখানা। বিজিএমইএ, বিকেএমইএ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে শ্রমমন্ত্রী বৈঠকের সিদ্ধান্ত। পোশাক শিল্পে অস্থিরতার জন্য একটি প্রভাবশালী দেশকে দায়ী করলেন সৈয়দ আশরাফ। তত্ত্বাবধায়ক ইস্যুতে আদালতে যেতে বললেন বিএনপিকে। গার্মেন্টসের সংকট কাটাতে সরকারকে রেফারি নয়, অভিভাবকের দায়িত্ব পালন করতে বলেছে বিএনপি। একদলীয় শাসন কায়েমের ষড়যন্ত্রের অভিযোগ। তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে পর্বতারোহণ ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা প্রধানমন্ত্রী। এভারেস্ট জয়ীদের সংবর্ধনা। এবং পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে শুক্রবার জাতীয় পরিষদের অধিবেশন। পরিস্থিতি সামাল দিতে রাশিয়া সফর বাতিল করলেন প্রেসিডেন্ট জারদারি। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে ক্রীড়া প্রতিযোগিতার খবর। এবারে বিস্তারিত পরিসরে। আগামীকাল খুলে দেয়া হচ্ছে আশুলিয়া এলাকার গার্মেন্টস কারখানা। বিজিএমইএ, বিকেএমইএ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে শ্রমমন্ত্রীর বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রী শ্রমিকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের ঘোষণা দেন। তবে শ্রমিকদের কোনো দাবি পাওয়া না যাওয়ায় এখনই বেতন বাড়ানো হবে না বলেও জানান মন্ত্রী। রিপোর্ট ওবায়দুল রশিদের। গত 11 জুন থেকে আশুলিয়ায় শুরু হয় গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ। টানা 6 দিনের শ্রমিক অসন্তোষ আশুলিয়া থেকে নারায়ণগঞ্জে ছড়িয়ে পড়লে 16 জুন রাতে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা বৈঠক করে 17 জুন থেকে আশুলিয়ার সব কারখানা বন্ধ ঘোষণা করেন। আর মঙ্গলবার আশুলিয়ার পোশাক কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণা কেন অবৈধ ও বেআইনি হবে না তা জানতে রুল জারি করেন হাইকোর্ট। বুধবার দুপুর 12:30টার দিকে শ্রমভবনে গার্মেন্টস শ্রমিকদের 38টি সংগঠনের সাথে বৈঠক করেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান এবং শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইসরাফিল আলম। বৈঠক চলে টানা 4 ঘন্টা। আর বিকেলেই সচিবালয়ে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন পোশাক শিল্প মালিকদের সংগঠনের সাথে বৈঠক শেষে বলেন, শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিগগিরই রেশনিং পদ্ধতিতে চাল সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। যে সকল শ্রমিক ভাই বোনদের বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে সেগুলি সত্ত্বর তুলে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমি উদ্যোক্তাদের অনুরোধ করব, আপনারা আগামীকাল ফ্যাক্টরি খুলুন। বেতন বৃদ্ধির কোনো দাবি নাই এখন। বিজিএমইএ প্রেসিডেন্ট বৃহস্পতিবার থেকে আশুলিয়ার সব গার্মেন্টস কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত জানান। আগামীকাল থেকে সমস্ত ফ্যাক্টরি খোলা রাখার জন্য ফ্যাক্টরির উদ্যোক্তাদের আহ্বান জানাচ্ছে। শ্রমিকরা বাসস্থান ও যাতায়াতের ক্ষেত্রে অসুবিধায় আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের কঠোর প্রয়োগ করা হবে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে পেতে বিএনপিকে আন্দোলন নয়, প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। পোশাক শিল্পে সাম্প্রতিক অস্থিরতার জন্য কোনো নাম উল্লেখ না করে প্রভাবশালী একটি দেশের উস্কানিকে দায়ী করেন তিনি। সোমা ইসলামের রিপোর্ট। 3 বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা মহানগরীর নেতাকর্মীদের একাট্টা করাই মূল উদ্দেশ্য। 2 মাসের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের কাউন্সিল করার ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তত্ত্বাবধায়ক ইস্যুতে বিএনপির দাবি নিয়েও কথা বলেন তিনি। সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে, আপনি যদি রায় না মানেন তাহলে আবার আপনার রিভিউ করার জন্য আপিল করেন, আবার সর্বোচ্চ আদালতে যান। আপনি যদি রায় না মানেন তাহলে আপনি নির্বাচন করুন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে নিয়মতান্ত্রিক পথ আপনাদের সম্মুখে খোলা রয়েছে, আদালত আর আগামী নির্বাচন।
পোশাক শিল্প হঠাৎ অস্থির হয়ে ওঠা নিয়ে তার অভিযোগ, প্রভাবশালী একটি দেশের উস্কানিতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে একটি চক্র। রোহিঙ্গা ইস্যু, যুদ্ধাপরাধীদের বিচার বানচালে জামায়াতের আন্তর্জাতিক ষড়যন্ত্র বলে দাবি করেন সৈয়দ আশরাফ। কিন্তু এখন যেটা গার্মেন্টসে করা হচ্ছে সেটা বেতনের দাবিতে আন্দোলনও না, বেতনের দাবিতে আলোচনাও না। এখানে একটা প্রভাবশালী দেশ, তারা এই বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের জন্য অত্যন্ত কর্মঠ। সেখানে তারা দালাল সৃষ্টি করেছে, নেতা সৃষ্টি করা হয়। এই দালালদের মাধ্যমে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে উস্কানি দেওয়া হচ্ছে। মিয়ানমার সরকার যে এই ঘটনার পিছনে একমাত্র কারিগর হলো বাংলাদেশের জামাত ইসলামী। আমরা এই তথাকথিত রিফিউজির নামে কোনো ধর্মীয় সন্ত্রাসী জামাত ইসলামী তাদেরকে বাংলাদেশে আশ্রয় দিতে পারি না। আগামীতে কোনো ইস্যুতে বিএনপির আন্দোলন সফল হবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আপনাদের জন্ম হলো ক্যান্টনমেন্ট। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। গার্মেন্টস শিল্পের সংকট কাটাতে সরকারকে রেফারির ভূমিকা না নিয়ে অভিভাবকের ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। দলের নেতারা অভিযোগ করেছেন, পার্শ্ববর্তী দেশকে সুবিধা দেওয়ার জন্য পরিকল্পিতভাবে পোশাক শিল্পে অস্থিরতা তৈরি করা হচ্ছে। রিপোর্ট দেখুন রিজওয়ান কাদেরের। অঙ্গ সংগঠনের নেতাদের মুক্তি না দিয়ে রিমান্ডে পাঠানোর প্রতিবাদে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন। ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, দেশ পরিচালনায় অযোগ্যতা ও ব্যর্থতার পরিচয় ঘোচাতে বিরোধী দল দমনের অংশ হিসেবেই নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়িয়েছে সরকার। একদলীয় শাসনে ফেরা ষড়যন্ত্রের অংশ হিসেবেই বিরোধী দল দমন করা হচ্ছে বলে অভিযোগ ভারপ্রাপ্ত মহাসচিবের। আগে তারা যেটা করেছিল একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল, সেটা এখন বোধহয় এই বর্তমান বিশ্বে করা খুব মুশকিল। সেই কারণে অন্যান্য বিষয়গুলোকে নিয়ন্ত্রণে রেখে দলীয়করণ করে একটা দলীয় শাসনকে প্রতিষ্ঠা করার এই চেষ্টা তারা প্রথম থেকেই করে আসছে। ভারপ্রাপ্ত মহাসচিব কথা বলেন পোশাক শিল্পের অস্থিরতা নিয়েও। জবাব দেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের। একটি সরকার কেন রেফারির ভূমিকা পালন করবে? তাকে তো অবশ্যই পুরো বিষয়টা নিয়ন্ত্রণে নিতে হবে। আওয়ামী লীগকেই এই সংবিধান যে পরিবর্তন তারা করেছেন তার সংশোধনী এনে তাদেরকেই সংসদে এটা পাশ করতে হবে। আটক নেতাদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির বিভিন্ন সহযোগী এবং সমমনা সংগঠনের মানববন্ধনে বিএনপি নেতারা পোশাক শিল্পে অস্থিরতার জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেন। মালিক শ্রমিক সম্পর্ক ছিল, কিন্তু আজকে সেই সম্পর্কে চির ধরানোর জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এজেন্টরা এসে এখানে বিষ বৃক্ষ রোপণ করেছে, যার মাধ্যমে সেই সুন্দর সম্পর্ক আজকে ধ্বংস হবার পথে। আমরা সরকারের কাছে দাবি জানাবো যে কারখানাগুলি খুলে দেওয়া হোক। যারা কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি করে নিয়ে সত্যি যারা এই কাজটা করে তাদেরকে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হোক। নিজেদের ব্যর্থতা ঢাকতেই সরকার বিরোধী দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে বলে অভিযোগ বিএনপির। আজকে সরকারের পায়ের তলায় মাটি নাই, তারা দেশের ভিতরে সমর্থন হারিয়েছে। বিএনপি নেতাদের অভিযোগ, সরকার জনগণ এবং গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রিজওয়ান কাদের, চ্যানেল আই, ঢাকা। গাড়ি পোড়ানো মামলায় ঢাকার সিএমএম আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 18 দলীয় জোটের 14 নেতা। মামলার 46 আসামির উপস্থিতিতে চার্জ গঠনের শুনানির দিন 3রা জুলাই ঠিক করেছেন আদালত। খিলগাঁওয়ে গাড়িতে আগুন দিয়ে ড্রাইভার হত্যা মামলায় একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী সোহেল ও অঙ্গ সংগঠনের 4 শীর্ষ নেতাকে। পরাগ আজমের রিপোর্ট। গত 29 এপ্রিল হরতালের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে বাসে আগুন দেওয়ার অভিযোগে মামলা হয় বিএনপি সহ 18 দলীয় জোটের শীর্ষ নেতাদের বিরুদ্ধে। দ্রুত বিচার আইনের এই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 46 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ। 16 মে জোটের 33 নেতা সিএমএম আদালতে আত্মসমর্পণ করলে তাদের সবাইকে কারাগারে পাঠানো হয়। তবে 27 মে 5 জন এমপি এবং 14 জন বাকি নেতারা জামিনে মুক্তি পান। চার্জ গঠনের শুনানি নির্ধারিত তারিখে বিচারিক আদালতে হাজির হন 14 নেতা। সকল আসামি এখানে উপস্থিত নাই অসুস্থতার কারণে, এবং যেহেতু মেম্বার অফ পার্লামেন্ট সেই কথা বিবেচনা আগামী 3-7 সংসদ অধিবেশন চলার কারণে 5 জন এমপি ও অসুস্থ থাকায় সাদেক হোসেন খোকা আদালতে হাজির হননি। শুরু থেকেই পলাতক আছেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ সহ জামায়াতের 3 নেতা। চার্জ গঠনের সময়
নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী প্রত্যেকে হাজির হতে হবে, উপস্থিত থাকতে হবে। গত 21 এপ্রিল খিলগাঁওয়ে গাড়িতে আগুন দিয়ে ড্রাইভার বদর হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী সোহেল, যুব দলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ 4 জনকে সবার একদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। রোজার পর ঈদের পর আলটিমেটামের নামে তামাশা না করে জাতীয় স্বার্থে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়েছেন সংসদ উপনেতা। পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন সংসদকে জানিয়েছেন, টিপাইমুখ নিয়ে যৌথ সমীক্ষা দল কাজ শেষ করলে ভারত বাংলাদেশ মন্ত্রী পর্যায়ের বৈঠকে টিপাইমুখ ও তিস্তা নিয়ে আলোচনা হবে। দেবাশিস রায় রিপোর্ট। প্রস্তাবিত বাজেটকে আশা জাগানিয়া উল্লেখ করে কৃষি, শিল্প, জ্বালানি, স্বাস্থ্য ও শিক্ষা সহ বিভিন্ন খাতে সরকারের সাফল্য তুলে ধরেন সংসদ উপনেতা। বিরোধী দলের সমালোচনা করে সাজেদা চৌধুরী বলেন, রাজনীতির নামে যারা মানুষ পুড়িয়ে গাড়ি ধ্বংস করে জনগণ তাদের পছন্দ করে না। বিরোধী দলকে সংসদে যোগ দেওয়ারও আহ্বান জানান তিনি। ঘৃণ্য রাজাকারদের সংগঠন জামায়াতকে সাথে নিয়ে বিএনপি সাইনবোর্ড সর্বস্ব 18 দলের নামে যে জোট গঠন করেছে তার মাধ্যমে জনগণের মঙ্গল করা যায় না। রাজনীতির নামে তারা মানুষ পুড়িয়ে গাড়ি ধ্বংস করে জনগণ তাদের ঘৃণা করে। আমরা সবাই মিলে জাতীয় স্বার্থে কাজ করি, দেশের জন্য যা কিছু কল্যাণকর মঙ্গলময় তাই আমরা সাধ্যমতো চেষ্টা করি। আসুন সবাই মিলে 2030 সালে নয় বেগম খালেদা জিয়া, আমরা 2021 সালের মধ্যেই মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। এদিন আলোচনায় অংশ নিয়ে পানি সম্পদ মন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে তার মন্ত্রণালয়কে যে বরাদ্দ দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। খুব শিগগিরই ভারতের সঙ্গে তিস্তা ও টিপাইমুখ ইস্যুতে আলোচনা হবে বলেও সংসদকে জানান মন্ত্রী। আমাদের এই যৌথ সমীক্ষক দল কাজ শেষ করার পরে মন্ত্রী পর্যায়ে মিটিং হবে, সেই মিটিংয়ে আমরা এই ব্যাপারে আলোচনা করব। এই আলোচনায় নিশ্চয়ই আমরা টিপাইমুখ নিয়েও আলোচনা করব এবং তিস্তা নদীর পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা করব। টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সংঘবদ্ধ অপরাধীদের গ্রেপ্তারে বা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের শক্তি প্রয়োগ, এমনকি অনেক সময় আত্মরক্ষার্থে গুলি পর্যন্ত করতে হয়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য প্রয়োজনের অতিরিক্ত শক্তি প্রয়োগ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়। দেবাশিস রয়, চ্যানেল আই, ঢাকা। দেশের তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে বাংলাদেশে একটি পর্বত আরোহণ ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এভারেস্ট বিজয়ী 4 বাংলাদেশি সংবর্ধনায় তিনি বলেন, বাংলাদেশের ছেলেমেয়েরা চেষ্টা করলে সবই পারে। ফারুক হোসেনের রিপোর্ট। মাউন্ট এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ানো 4 নক্ষত্র মুসা ইব্রাহিম, এম এ মুহিত, নিশাত মজুমদার আর ওয়াসফিয়া নাজরিনের সংবর্ধনা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। দেশের তরুণ সমাজের জন্য তাদের পরবর্তী কার্যক্রম তুলে ধরেন 4 তারকা। ধন্যবাদ জানান দেশের সকল মানুষকে। যে স্বপ্ন, সাধনা, একাগ্রতা থাকলে কোনো কাজই অসম্ভব নয়। আমি আশা করছি আমরা এর ভিতর দিয়ে সামনের দিকে আগামী দিনগুলোতে বাংলাদেশের জন্য আরো অনেক সুফল, অনেক অর্জন বয়ে নিয়ে আসতে পারবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এভারেস্ট বিজয়ীদের আবারও অভিনন্দন জানিয়ে বলেন, দেশের মেয়েরাও সমান তালে এগিয়ে যাচ্ছে, তার প্রমাণ নিশাত ও ওয়াসফিয়ার এভারেস্ট বিজয়। আমাদের ছেলে মেয়ে কেউ কিন্তু পিছিয়ে নেই, তবে এর জন্য যে সাহস, শক্তি দরকার, এটা সত্যি মানে একটা বিরাট অর্জন। তাদের পথ ধরে আরো প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে আসবে, এভারেস্ট জয় করবে। মোসার যে একটা প্রস্তাব এখানে আছে, এটা মাউন্টেনিয়ারিং এর জন্য একটা ইনস্টিটিউট এত বড় একটা অর্জন নিয়ে এসেছে, এর জন্য একটা ট্রেনিং এর ব্যবস্থা অবশ্যই আমাদের করা উচিত। এই বিষয়টা আমরা অবশ্যই বিবেচনা করব। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে তরুণ সমাজকে আরও উদ্যোগী হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ফারুক হোসেন, চ্যানেল আই, ঢাকা। পাকিস্তান প্রসঙ্গ। ইউসুফ রাজা গিলানিকে পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী ও পার্লামেন্ট সদস্য পদে অযোগ্য ঘোষণার পর সে দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে শুক্রবার জাতীয় পরিষদের অধিবেশন ডাকা হয়েছে। মনোনয়নপত্র দাখিল করা হতে পারে বৃহস্পতিবার। পরিস্থিতি সামাল দিতে পূর্ব নির্ধারিত রাশিয়া সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। আজাদ বিশ্বাসের রিপোর্ট। আদালতের রায় ঘোষণার পর পরিস্থিতি পর্যালোচনায় মঙ্গলবারই ইসলামাবাদে জরুরি বৈঠকে বসেন পাকিস্তান পিপলস পার্টির নেতারা। সেখানে কোনো সিদ্ধান্ত না হলেও বুধবার প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ডাকে কয়েক দফা বৈঠক করে ক্ষমতাসীন পিপিপি।
বৈঠক শেষে দলের নেতা ও ধর্ম বিষয়ক মন্ত্রী সাইদ খুরশিদ শাহ সাংবাদিকদের জানান, পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনে শুক্রবার জাতীয় পরিষদের অধিবেশন বসছে। বৈঠকে প্রধানমন্ত্রী পদের জন্য কাউকে মনোনীত করা হয়নি, তবে ওই পদের জন্য এগিয়ে আছেন দলের সিনিয়র নেতা বস্ত্রমন্ত্রী মখদুম শাহাবুদ্দিন, পানীয় বিদ্যুৎ মন্ত্রী আহমেদ মুখতার, তালিকায় রয়েছে তার নিজের নামও। পিপিপি পাকিস্তান পার্লামেন্টের সবচেয়ে বড় দল হলেও সংখ্যাগরিষ্ঠতা না থাকায় প্রধানমন্ত্রী নির্বাচনে দলটিকে তাদের শরিকদের সমর্থনের উপর নির্ভর করতে হবে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে সুইজারল্যান্ডের আদালতে দায়ের হওয়া অর্থ পাচার মামলা পুনরুজ্জীবিত করতে আদালতের নির্দেশ পালনে ব্যর্থ হন গিলানি। ওই মামলায় গত ২৬ এপ্রিল প্রতীকী শাস্তি পান তিনি। রায়ের বিপক্ষে কোনো আপিল না করায় পাকিস্তান সুপ্রিম কোর্ট মঙ্গলবার ইউসুফ রাজা গিলানিকে প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের সদস্য পদে অযোগ্য ঘোষণা করেন। সুপ্রিম কোর্টের এই রায়ে আবারও অস্থির পাকিস্তানের রাজনীতি, তবে আনন্দ উৎসব করেছে বিরোধী দল সমর্থকরা। আজাদ বিশ্বাস, চ্যানেল আই। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে নিচ্ছে স্টার ব্যাংক বিরতি। আর বিরতির পর অন্যান্য খবরের সঙ্গে থাকছে মানবতা বিরোধী অপরাধে কাদের মোল্লার বিচার শুরু, অসুস্থ সাইদিকে রাষ্ট্রীয় খরচে চিকিৎসা দিতে ট্রাইব্যুনালের নির্দেশ, এবং মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের অবস্থার অবনতি, কৃত্রিম শ্বাস প্রশ্বাসে বাঁচিয়ে রাখা হয়েছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে। বঙ্গবন্ধুর লেখা সদ্য প্রকাশিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের একটি সেট রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের কাছে হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গভবনে রাষ্ট্রপতির হাতে এই গ্রন্থ তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থটি শ্রদ্ধাভরে গ্রহণ করে রাষ্ট্রপতি বলেন, এটি জাতির অমূল্য সম্পদ। বিরোধী অপরাধের অভিযোগে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন শহীদ নতুন চন্দ্র সিংহের পুত্র প্রফুল্ল সিংহ। আর অসুস্থ দেলোয়ার হোসেন সায়েদিকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রিপোর্টে জানাচ্ছেন এনামুল কবির রূপম। জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে সকালে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সূচনা বক্তব্যে তার বিরুদ্ধে হানাদার দখলদার পাকিস্তানি বাহিনীর সাথে এক হয়ে অপরাধ সংগঠনের অভিযোগ আনেন রাষ্ট্রপক্ষ। বাঙালি বিহারীদের নিয়ে এই পাক বাহিনীর সহিত একত্রিত হয়ে দুই দিক থেকে আলোপদি গ্রামে এই নিরীহ নিরস্ত্র বাঙালি জনগণের উপর গান ফায়ার শুরু করে, তাতে ৩৪০ জনের অধিক লোককে হত্যা করা হয়। প্রয়োজনীয় প্রস্তুতির অভাব দেখিয়ে কাদের মোল্লার আইনজীবীদের শুনানি মুলতবির আবেদন নাকচ করে আদালত। এখানে মিরপুরে উপস্থিত থাকার বিষয়টা আপনি একটা মামলায় নিয়ে আসতে হলে, উনি যে ছিলেন, উনি তো বলছেন যে উনি ছিলেন আর্মিদের সাথে, তার মানে হি ওয়াজ প্রেজেন্ট। আমরা বলছি হি ওয়াজ নট প্রেজেন্ট। এটি হচ্ছে ডিফেন্স প্লি। বিকেলে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেন নিহত নতুন চন্দ্র সিংহের ছেলে। প্রার্থনারত অবস্থায় শহীদ নতুন চন্দ্র সিংহে মন্দিরের সামনে টেনে হিঁচড়ে এনে প্রথমে পাকার্মি গুলি করেন, পরবর্তী পর্যায়ে মৃত্যু নিশ্চিত করার জন্য সালাউদ্দিন কাদের চৌধুরী তার সাথে থাকা পিস্তল দিয়ে গুলি করে মৃত্যু নিশ্চিত করে এবং লাশ 3 দিন পড়ে থাকে। পরবর্তী পর্যায়ে এলাকার চেয়ারম্যান অন্য বড়ুয়াপাড়ার লোকজনের সহযোগিতায় নতুন চন্দ্র সিংহের লাশ দাফন করে। পিতার হত্যাকাণ্ডের বিবরণ দিতে গিয়ে আদালতে আবেগ আপ্লুত হয়ে পড়েন নতুন সিংহের ছেলে প্রফুল্ল। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। প্রস্তাবিত জাতীয় বাজেটে ধনী গরিব বঞ্চিত সবার জন্য কল্যাণের চেষ্টা আছে বলে মনে করছে বিশ্বব্যাংক। তবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় অগ্রাধিকার নির্ধারণে সরকারের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থাটি। তাদের বড় আপত্তি বিশাল ভর্তুকি ব্যয় নিয়ে, যা শিক্ষা বাজেটের 1.5 গুণ আর স্বাস্থ্য বাজেটের 3.5 গুণ। রিজভি নেওয়াজের রিপোর্ট। প্রস্তাবিত 2012-13 অর্থবছরের বাজেটকে গতানুগতিক উল্লেখ করে বিশ্বব্যাংক বলেছে, সামষ্টিক অর্থনীতি সুরক্ষায় সরকারের রাজস্ব ও আর্থিক নীতি ঠিকভাবেই এগুচ্ছে। সংস্থাটির মতে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে উন্নতি ধরে রাখা আর যোগাযোগ খাতে মেরামতে বিনিয়োগ বাড়লে 7.2% অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন কঠিন হবে না। তবে উচ্চ মূল্যস্ফীতি, বেসরকারি বিনিয়োগ ও সঞ্চয় কমে যাওয়া, বিশাল ঘাটতি বাজেটের চাপ আর ব্যাংক থেকে ধার দেনার পরিকল্পনায় শেষমেশ পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে এ নিয়ে শঙ্কা তাদের। The growth performance is good, is solid.
and repeating last year's growth performance will be very challenging. 34,500 কোটি টাকার ভর্তুকি ব্যয়, যার সিংহভাগই যায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে। এখানেই আপত্তি বিশ্বব্যাংকের। সংস্থাটি মনে করছে দাম বাড়িয়ে এই খাতে ভর্তুকি একেবারে শূন্য করে ফেলার অজনপ্রিয় সিদ্ধান্ত নিতেই হবে সরকারকে। কোন আনপপুলার ডিসিশনটা আমি নেব? ভর্তুকি যদি আমি না কমাই, মূল্য সমন্বয় যদি না করি, তাহলে তো ভর্তুকির অর্থায়ন করতে হবে, ব্যাংক থেকে ঋণ নিতে হবে, সেটাও তো একটা আনপপুলার ডিসিশন। কাজে আনপপুলার ডিসিশনকে অ্যাভয়েড করা সম্ভব না। সিদ্ধান্ত যেটা নিতে হবে যে কোনটা বর্তমান অবস্থায় কোনটা করা সম্ভব, এবং সেখানে এফিসিয়েন্সি কনসিডারেশন যদি প্রিভেল করে, সেটাই সবার জন্য মঙ্গলজনক হবে। ভর্তুকি ব্যয় আর বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ঋণের উপর সরকারের অতিরিক্ত নির্ভরতার কারণে মেয়াদি শিল্প ঋণ ছাড় অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। It doesn't yield as much as expected. রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। নিউ ইয়র্কের বেলভিউ হাসপাতালে সফল অস্ত্রোপচারের এক সপ্তাহ পর হাসপাতাল ছেড়েছেন নন্দিত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদ। নিউ ইয়র্কের ওজন পার্কের বাসায় উঠেছেন তিনি। নিউ ইয়র্ক থেকে হুমায়ুন আহমেদের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানিয়েছেন অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। আজ স্থানীয় সময় সকাল 11:30টায় হুমায়ুন আহমেদকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। গত 12ই জুন বেলভিউ হাসপাতালে হুমায়ুন আহমেদের শরীরে অস্ত্রোপচার করা হয়। একই সাথে কোলন এবং লিভার থেকে ক্যান্সারাস টিউমারগুলোকে অপসারণ করা হয়। অস্ত্রোপচারের পর টানা 5 দিন উনি ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন। ইন্টেনসিভ কেয়ার ইউনিট থেকে ওনাকে পাঠানো হয় কেবিনে। সেখানে উনি 2 দিন থাকার পর আজকে সাউথ ওজন পার্কে ওনার জন্য ভাড়া করা বাড়িতে উনি এসে ওঠেন, এবং বাড়িতে পৌঁছে ওনার 2 বছরের পুত্র নিরিত এবং 5 বছরের পুত্র নিশাদকে দেখে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন, এবং পুত্ররাও তার বাবাকে পেয়ে অসম্ভব খুশি হন। আগামী 25শে জুন ওনার সার্জন জর্জ মিলার ওনাকে আবার দেখবেন। এর মধ্যে যেটা ডাক্তাররা বলেছেন যে আগামী 2 সপ্তাহ ওনাকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে। ডেস্টিনির অর্থ আত্মসাৎ ও অনিয়মের অনুসন্ধানে শীর্ষ কর্মকর্তাদের জবানবন্দি মিলিয়ে দেখতে ওই প্রতিষ্ঠানের 12 কর্মকর্তাকে আবারও জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। ডেস্টিনি বিভিন্ন বিভাগের আর্থিক লেনদেন ও জবানবন্দির বিষয়গুলো মিলিয়ে দেখতেই বেলা 11টা থেকে 12টার মধ্যে দুদক কার্যালয়ে হাজির হন ডেস্টিনির অর্থ, হিসাব ও ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাবৃন্দ। পরে দুদকের গঠিত অনুসন্ধান টিমের সদস্যরা দিনব্যাপী জিজ্ঞাসাবাদ করেন ডেস্টিনি কর্মকর্তাদের। প্রচলিত সামাজিক নিরাপত্তা কার্যক্রমগুলো ক্ষুধা দূর করতে পারলেও স্থায়ীভাবে দারিদ্র্য দূর করতে পারছে না। বছরের পর বছর শুধু প্রকল্পগুলোর নাম বদলাচ্ছে, কিন্তু ধরন বদলাচ্ছে না। সামাজিক নিরাপত্তা কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রথম আলো ও ব্র্যাক অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জের গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। তাদের মতে সহায়তামূলক প্রকল্প দিয়ে টেকসই সামাজিক উন্নয়ন সম্ভব নয়। কাঠামোগত পরিবর্তনে শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার সুপারিশ করেন তারা। গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, রাশেদা কে চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও অন্যরা। এবারে জানাচ্ছি অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চট্টগ্রাম সংবাদ। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং তাদের মাঝে পুরস্কার দিয়েছে চট্টগ্রামের কৃষ্ণকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়। প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র মোহাম্মদ মঞ্জুর আলম। সভাপতিত্ব করেন কাউন্সিলর এম এ মালেক। বক্তৃতা করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আলী, শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর অ্যাডভোকেট রেহানা বেগম, কর্পোরেশনের প্রধান নির্বাহী আনোয়ারা বেগম এবং অন্যরা। চট্টগ্রামের দৈনিক পূর্বকোণে স্টাফ রিপোর্টার খোরশেদুল আলম শামীমের উপর পুলিশের হামলার প্রতিবাদে মহানগরীতে মানববন্ধন করেছেন সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতারা। তারা সাংবাদিক নির্যাতনকারী চিহ্নিত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত ওই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিনিধিত্ব করেন। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক বিশেষ সংবাদ।
জাতীয় পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। রাজধানী সরকারি শারীরিক শিক্ষা কলেজে খেলা উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আহাদ আলী সরকার। প্রতিবন্ধী ক্রীড়াবিদদের আর্থিক সমস্যা মোকাবেলার উদ্যোগ নেওয়ারও ঘোষণা দেন তিনি। ক্যারাম, ব্যাডমিন্টন, ক্রিকেট, হুইলচেয়ার দৌড় ও ব্রেইলি চেস খেলায় অংশ নেন দেশের বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের ক্রীড়াবিদরা। এবারে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের অবস্থার আরও অবনতি হয়েছে। তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসে বাঁচিয়ে রাখা হয়েছে। এর আগে হাসপাতালের সূত্র এবং রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার পর তিনি এখন ক্লিনিক্যালি ডেড। মোবারকের পরিবার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাকে কারা হাসপাতাল থেকে সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। স্ত্রী সুসান তার পাশে রয়েছেন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি কোমায় আছেন বলেও খবর দিচ্ছে বিভিন্ন মাধ্যম। সরকার বিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার দায়ে এ মাসের গোড়ার দিকে 84 বছর বয়সী হোসনি মুবারকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন কায়রোর একটি আদালত। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড অর্থনীতি সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের সভায় হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। জাতীয় শিল্পনীতি 2010-এর আওতায় গঠন করা জাতীয় শিল্প উন্নয়ন পরিষদে এটি প্রথম সভা। শিল্প উন্নয়নে নিয়োজিত বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয়, শিল্প উন্নয়ন আইন 2012 প্রণয়ন এবং প্রবাসী বাংলাদেশিদের শিল্পে বিনিয়োগে উৎসাহিত করার লক্ষ্যে মিউচুয়াল ফান্ড গঠন সহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয় সভায়। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। দেশের 16,000 চাল কল পর্যায়ক্রমে স্বয়ংক্রিয় চাল কলে রূপান্তরে সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি জানিয়েছেন চাল কল মালিকরা। এজন্য বাজেটে 1,000 কোটি টাকা বরাদ্দ রাখারও সুপারিশ করেন তারা। রাইস টেক এক্সপো নিয়ে সংবাদ সম্মেলনে চালকল মালিক সমিতি নেতৃবৃন্দ বলেন, 16,000 হাস্কিং রাইস মিলকে অটোমেটিক রাইস মিলে রূপান্তরিত করা হলে বর্তমানের চেয়ে আরও 10 লাখ টন বেশি চাল উৎপাদিত হবে। তারা জানান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 25 জুন শুরু হবে চাল কলের যন্ত্রপাতির 3 দিনের মেলা রাইস টেক এক্সপো। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের বেতন দেবে এশিয়াটিক ল্যাবরেটরিজ। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক KS তাবরেজ, উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরিন, মোহাম্মদ সাইদুল হাসান এবং এশিয়াটিক ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ। ব্যবসা প্রতিষ্ঠানের বাণিজ্যিক উন্নয়নে আর্থিক সুবিধা নিশ্চিত করতে পরিবেশগত ও সামাজিক উন্নয়ন সেমিনার করেছে ইস্টার্ন ব্যাংক। উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ আবুল কাশেম, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আলফন্স হেনিকেন্স। এবারে জানিয়ে দিচ্ছি আইসিবি ইসলামিক ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময় হারের খবর। মার্কিন ডলার 82 টাকা 25 পয়সা, ব্রিটিশ পাউন্ড 129 টাকা 62 পয়সা, ইউরো 104 টাকা 76 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 84 টাকা 15 পয়সা, সিঙ্গাপুর ডলার 65 টাকা 17 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিট 26 টাকা 17 পয়সা, UAE দিরহাম 22 টাকা 50 পয়সা, কুয়েতি দিনার 296 টাকা 30 পয়সা এবং সৌদি রিয়াল 22 টাকা 4 পয়সা। এ পর্যায়ে বেসিক ব্যাংক তথ্য প্রযুক্তি সংবাদ। পকেটে বহনযোগ্য সুপার কম্পিউটার তৈরির পরিকল্পনা করেছে IBM। আগামী 1 বছরের মধ্যেই তা সম্ভব হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
কানাডার বিখ্যাত মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি আর্থিক মন্দাবস্থা কাটাতে ৬,০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এতে তাদের $1 বিলিয়ন সাশ্রয় হবে। অ্যাপেলের কৃত্রিম বুদ্ধিমত্তা সিরি জনপ্রিয় হওয়ার পর একই রকম প্রযুক্তি এস ভয়েস বাজারে ছেড়েছিল স্যামসাং। প্রিয় দর্শক, সংবাদে আবারও নিচ্ছে স্টার্ন ব্যাংক বিরতি। আর বিরতির পর থাকছে বাস চাপায় গার্মেন্টস কর্মী নিহত হওয়ার ঘটনায় চট্টগ্রামে শ্রমিক পুলিশ সংঘর্ষ, সড়ক অবরোধ, আহত ২০। বিরতির পর আবারও স্বাগত। চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে। চট্টগ্রামের আগ্রাবাদে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস সুপারভাইজারের মৃত্যুকে কেন্দ্র করে শ্রমিক পুলিশ সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। সকালে পিন্টু দাস নামে আনোয়ারা ড্রেস মেকার গার্মেন্টসের এক সুপারভাইজার বাস চাপায় নিহত হওয়ার পর বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে আসে। সড়ক অবরোধ করে ভাঙচুর করেছে কমপক্ষে ১৫টি গাড়ি, ২টি বাসে আগুন ধরিয়ে দেয়। আগুন নেভাতে গেলে ফায়ার সার্ভিসের ২টি গাড়িও ভাঙচুর করে বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। শ্রমিক পুলিশ সংঘর্ষে বন্ধ হয়ে যায় বিমান ও সমুদ্র বন্দর সড়কের যানবাহন চলাচল। পরে গার্মেন্টস মালিক, বিজিএমইএ প্রতিনিধি এবং পুলিশের ত্রিপক্ষীয় বৈঠক থেকে নিহত কর্মীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেয়া হলে পরিস্থিতি শান্ত হয়। প্রবীণ রাজনীতিবিদ বাহাউদ্দিন চৌধুরী এবং ভাষা সৈনিক গাজীউল হক স্মরণ সভায় আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি। বক্তৃতা করেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু এবং অন্যরা। স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য বীমা নীতি করতে যাচ্ছে সরকার। একটি পাইলট প্রকল্পের উপর কর্মশালায় স্বাস্থ্য বীমা বিষয়ে মতামত তুলে ধরেন বিশেষজ্ঞ, চিকিৎসক এবং সেবা প্রার্থীরা। জার্মান দাতা সংস্থা KfWর অর্থায়নে প্রকল্পের আওতায় প্রথম ধাপে ঢাকা, খুলনা এবং চট্টগ্রামে আংশিকভাবে স্বাস্থ্য বীমা চালু করা হবে বলে আশা প্রকাশ করেন উদ্যোক্তারা। বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ না করা পর্যন্ত শিক্ষকদের প্রাইভেট কোচিং বন্ধের সিদ্ধান্ত স্থগিত করার দাবি জানিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্য জোট। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ঢালাওভাবে প্রাইভেট টিউশনি বন্ধ না করে কোচিং ব্যবসায়ীদের কোচিং বন্ধ করার দাবি জানান। প্রসবজনিত জটিলতায় মায়েদের প্রজনন তন্ত্রের অন্যতম রোগ ফিস্টুলা প্রতিরোধে প্রসবকালীন জরুরি সেবা নিশ্চিত করা এবং বাড়িতে অদক্ষ হাতে প্রসব নিরুৎসাহিত করার সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে এক সেমিনারে ফিস্টুলা আক্রান্ত মায়েদের উপর একটি আন্তর্জাতিক জরিপের ফলাফল তুলে ধরেন তাঁরা। USAID সহায়তায় বাংলাদেশ এবং আফ্রিকার 4টি দেশে এই জরিপ চালায় এনজেন্ডার হেলথ। প্রিয় দর্শক, সংবাদে আবারও নিচ্ছে স্টার্ন ব্যাংক বিরতি। বিরতির পর খেলার খবরে থাকছে ইউক্রেনকে হারিয়ে ইউরো ফুটবলের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড, সুইডেনের কাছে হেরেও শেষ 8-এ ফ্রান্স। এই সংবাদে চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে। রমজান মাসে ব্যতিক্রমী ইফতার আয়োজন নিয়ে আসছেন বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী। পবিত্র নগরী মক্কা সহ সৌদি আরবের বিভিন্ন এলাকায় চিত্রায়িত মনোহর ইফতারের 30 দিনে 30 পর্বে থাকছে সুস্বাদু এরাবিয়ান রেসিপি। চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনে কেকা ফেরদৌসী জানান, সৌদি আরব প্রবাসী 30 জন বাঙালি অংশ নিয়েছেন এক একটি পর্বে। 14 বছর পূর্ণ করা মনোহর ইফতারের এবারের টাইটেল স্পন্সর প্রাণ গুঁড়া মশলা। সংবাদ সম্মেলনে ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, প্রাণ গ্রুপের পরিচালক ইলিয়াস মৃধা এবং বিশিষ্টজনেরা। রমজান মাসে চ্যানেল আইয়ে দেখানো হবে অনুষ্ঠানটি। অধিকার বঞ্চিত শিশুদের ব্যবহারের জন্য কম্পিউটার দিয়েছে রেকিড বেনকেজার। সেভ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর কাজী গিয়াসউদ্দিনের হাতে ওই কম্পিউটার তুলে দেন রেকিড বেনকেজারের ম্যানেজিং ডিরেক্টর রেজাউল চৌধুরী। উপস্থিত ছিলেন রেকিড বেনকেজারের HR ডিরেক্টর সঞ্জিদ আলভি আহমেদ, প্রোডাক্ট গ্রুপ ম্যানেজার তনভীর আহমেদ এবং 2 প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাজধানীর তেজকুনিপাড়ায় পানির পাম্প চালু হয়েছে, উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তকসিম এ খান।
উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা। এবারে ইলেকট্রোমার্ট টি20 ক্রিকেট আপডেট। বৃহস্পতিবার ত্রিদেশীয় টি20 সিরিজের ডু অর ডাই ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে হেরে সিরিজের ফাইনালের আশা জিইয়ে রাখার জন্য জিম্বাবুয়ের বিপক্ষে জিততেই হবে টাইগারদের। অন্যদিকে সিরিজের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 29 রানের জয় পেয়েছে জিম্বাবুয়ে। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। ধুমধারাকা ব্যাটিংয়ে সিবান্দাকে সঙ্গে নিয়ে 114 রানের পার্টনারশিপে ব্যক্তিগত 55 রানে প্যাভিলিয়নে ফিরেন মাসাকাদজা। পরে সিবান্দার 58 এবং ক্যাপ্টেন টেইলরের 38 রানে ভর করে 176 রানের বড় স্কোর গড়ে জিম্বাবুয়ে। জবাবে 20 রানের সময় হাশিম আমলার উইকেটটি হারালেও রিচার্ড লেভির 40 ও ইনগ্রামের 48 রান কিছুটা আশা যোগায় প্রোটিয়া শিবিরে। তবে মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটিং ব্যর্থতা 147 রানেই থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। গ্রামীণ ফোন খেলার খবর। তারকা স্ট্রাইকার ওয়েন রুনির গোলে ইউক্রেনকে 1-0 হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের 3য় মিনিটে জয়সূচক গোলটি করেন ইংলিশ স্ট্রাইকার রুনি। রাতে গ্রুপ ডির অন্য খেলায় সুইডেনের কাছে 2-0 গোলের ব্যবধানে হেরেও শেষ 8-এ পাড়ি জমিয়েছে ফ্রান্স। সুইডেনের পক্ষে গোল দুটি করেন ইব্রাহিমোভিচ এবং লারসেন। বৃহস্পতিবার থেকে শুরু হবে ইউরো 2012 কোয়ার্টার ফাইনাল পর্ব। এবারে আনন্দ আলো সাংস্কৃতিক সংবাদ। দেশের নারী জাগরণের অগ্রদূত ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। নানান কর্মসূচির মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সন্ধ্যায় ছায়ানট আয়োজন করে নৃত্য ও সঙ্গীত অনুষ্ঠানের। বেসরকারি টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশনের লোগো উন্মোচন করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী জিএম কাদের, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। উপস্থিত ছিলেন তথ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন রশিদ, ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান এবং অন্যরা। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে সিটিসেল সংবাদ শিরোনামগুলো আরও একবার জানাচ্ছি। বৃহস্পতিবার খুলে দেয়া হচ্ছে আশুলিয়া অঞ্চলের কারখানা। বিজিএমইএ, বিকেএমইএ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে শ্রমমন্ত্রীর বৈঠকে সিদ্ধান্ত। পোশাক শিল্পে অস্থিরতার জন্য একটি প্রভাবশালী দেশকে দায়ী করলেন সৈয়দ আশরাফ। তত্ত্বাবধায়ক ইস্যুতে আদালতে যেতে বললেন বিএনপিকে। গার্মেন্টসের সংকট কাটাতে সরকারকে রেফারি নয়, অভিভাবকের দায়িত্ব পালন করতে বলেছে বিএনপি। একদলীয় শাসন কায়েমের ষড়যন্ত্রের অভিযোগ। তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে পর্বতারোহণ ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা প্রধানমন্ত্রী। এভারেস্ট জয়ীদের সংবর্ধনা। এবং পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে শুক্রবার জাতীয় পরিষদের অধিবেশন। পরিস্থিতি সামাল দিতে রাশিয়া সফর বাতিল করলেন প্রেসিডেন্ট জর্দারি। সংবাদ শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই